স্বাগত আরেকবার দেখছেন পোস্ট এডিট। আমি কৃষাণু, এতক্ষণ আপনি শুনলেন যে প্রশ্ন তুলেছেন প্রবীর বাবু, যে প্রচুর কালো টাকা অন্য ফর্মে আছে, সেই টাকা ইত্যাদি, সে ব্যাপারে কি সরকার করছে? এনপিএন, নন পারফর্মিং অ্যাসেটস ব্যাংকের বিশাল কয়েক লক্ষ কোটি টাকা। আমি বলছি কৃষাণু, এই প্রশ্নগুলো তো আসবেই, কিন্তু তার সঙ্গে নতুন মাত্রা যোগ করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সরব। তিনি শুধু নিজের রাজ্যে নয়, নিজের রাজ্যের গণ্ডি পেরিয়ে বিহারে, লখনৌতে তিনি গিয়ে সাধারণ মানুষের সামনে সভা করে এই বিষয়ে প্রতিবাদ করছেন, মোদিকে গদি থেকে ফেলে দিতে হবে, এই ধরনের বার্তা দিচ্ছেন বলে, শুধু এই জন্য তার বিমান যাতে সময় মতো নামতে না পারে সেই চক্রান্ত করা হচ্ছে। আজকে রীতিমতো সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করা হয়েছে দলের তরফে। আপনার অভিযোগ কি? দলের তরফের অভিযোগ। দলের তো অনেকগুলো অভিযোগ এসছে, সেটা নিয়ে পরে। আগে দলের শুনুন, দলের অভিযোগ তো জবাব দিয়ে দিয়েছে। যদি দলের অভিযোগটা বলে, আমার কেন্দ্রীয় মন্ত্রী যিনি আছেন সিভিল এভিয়েশনের, ওনার তরফ থেকেও রাহুল চলে এসেছেন। আমি এটা নিয়ে বলতে চাই না। নট এট অল। একজন মুখ্যমন্ত্রী 8 ঘন্টা ধরে মাখাসে চক্কর খাবেন, এবং যে মুখ্যমন্ত্রী আজকে সারা ভারতবর্ষ জুড়ে একটা আন্দোলনকে এমন জায়গায় নিয়ে গেছেন যেখানে সবকটা দল একসাথে মিলে একটা সংবদ্ধতা আন্দোলনের রূপ নিচ্ছে, সেখানে দাঁড়িয়ে সেই মুখ্যমন্ত্রী 45 মিনিটের জার্নি করে আসছেন, 8 ঘন্টা চক্কর খাচ্ছেন, এবং বারবার বলা সত্ত্বেও তার রেসপন্স করা হচ্ছে না। এটা একটা বড় চক্রান্তের কারণ। আজকে যেভাবে রাজ্য জুড়ে দেখুন, আমি এই প্রশ্নটা তুললাম, তার একটা অন্য কারণ আছে। এটা হচ্ছে, যদি এই অভিযোগ দলের তরফে যেটা করা হয়েছে সিরিয়াসলি নিতে হয়, যদি সিরিয়াসলি নিতে হয়, তাহলে কিন্তু এটা আলাদা মাত্রা যোগ করছে। রাজনৈতিক বিষয়ের কোনো প্রতিবন্ধকতা, রাজনৈতিকভাবে তার মোকাবিলা করা এক জিনিস, এটা কিন্তু সম্পূর্ণ অন্য জিনিস। পার্থদা, আমরা তো বলছি, এটা যদি সত্যি সিরিয়াসলি তৃণমূল কংগ্রেস এটা মিন করে থাকে, তাহলে তৃণমূল কংগ্রেসকে প্রমাণ করতে হবে যে এইভাবেই রাজনৈতিক আন্দোলনের মোকাবিলা এইভাবে করা হচ্ছে। কোথাও শুনেছেন আপনি? জবাব নেই তো কোনো। সমস্যা হচ্ছে যে যেভাবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকে সংঘবদ্ধ করছেন, আজকে সেখানে অশনি সংকেত দেখছে কেন্দ্রীয় সরকার। যেভাবে প্রথম দিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে রোল ব্যাক করার কথা পারত, তখন মানুষ ভাবেনি, তখন বলছিল খুব ভালো হচ্ছে, আচ্ছা দিন আইনগে। এখন মানুষ বুঝতে পারছে লাইনে দাঁড়িয়ে পেনশন পাচ্ছেন না, আজকে জমির বীজ কিনতে পারছেন না, আজকে মানুষ আত্মহত্যা করছেন, আজকে যে সমস্যার সম্মুখীন হচ্ছেন মানুষ, বিয়ে দিতে পারছেন না, সাধারণ মানুষ জেলিয়ানা মরছেন প্রতিদিন। আজকে বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় কতটা সঠিক ছিলেন। না, কিন্তু তার মানে আজকে আপনি এই আন্দোলন থেকে সরে আসুন এই বার্তা দেওয়ার জন্য, এটা তার পদ্ধতি হতে পারে। দেখুন, প্রথম কথা হচ্ছে, কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে আমি ওনাকে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এই কামনা করেছিলাম। ওনাকে আমি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলাম। আমি যদি এটার পেছনে যদি কোনো সন্ধি থাকে, তারও তদন্ত হওয়া উচিত। তাদের কাছে যদি কোনো প্রমাণ থাকে, তারা দিক। এবং মমতা বন্দ্যোপাধ্যায় উনাকে, মানে উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি ভারতের অন্যতম জাতীয় একজন নেত্রী, এর মধ্যে কোনো সন্দেহ নেই যদি থাকে। কিন্তু এই অভিযোগ করা যে কেন্দ্রীয় সরকার কি বিজেপি পার্টি এটা করছে, এটা একটা মানে অন্য স্তরে ব্যাপারটাকে নিয়ে যাওয়া হয়। আমি বলেছি, দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যখন এসটি রোডের অ্যাক্সিডেন্টে ওটা বলা হয়েছিল এটা চক্রান্ত, আমি বলেছিলাম এটা তদন্ত হওয়া উচিত। আমাদের দলও বলেছিল যদি আমাদের কথা না শোনো তাহলে কি পরিণতি হবে দেখো বলে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে। মিনিস্টারের বক্তব্যটা তো শুনে দেখুন, পারমিশন ছাড়া রাজ্যের সাথে কথা না বলে সেটা কাজ করছে, এটা থ্রেট করা হচ্ছে, এটা সতর্কীকরণ, এটা এমার্জেন্সি লাগের অবস্থা। রাজ্যকে থ্রেট করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। মানে কি? রাজ্যের সাথে কথা না বলে এখানে সেনা বাহিনী নামিয়ে দেওয়া হলো। এবার আবার দেখুন কিসের ভিত্তিতে? না রাহুল দা এত অজ্ঞতা কি করে অজ্ঞতা তো আপনি ভারতীয় সেনাবাহিনী ফোর্ট উইলিয়াম থেকে কি বক্তব্য দিয়েছেন আপনি শুনেছেন? আরে দরকার নেই তো, দরকার নেই কেন? আপনি তাদের বিরুদ্ধে অভিযোগ করলেন, আপনি তাদের কথা শুনবেন না? বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে না, আপনি কি বিজেপি শাসিত রাজ্যে তো আপনি সেনাবাহিনীর বক্তব্য শুনেছেন? শাসিত রাজ্যে তো হচ্ছে না, আপনি শুনেছেন? আপনি সেনাবাহিনীর বক্তব্য শুনেছেন? যেখানে 6 বছর ধরে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আছেন, তাকে যারা পরামর্শ দিচ্ছেন তারা এই তথ্যটা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরলেন না যে এটা বছরে 2 বার করে হয় এবং বিগত কত দশক ধরে হয়ে আছে, সব রাজ্যে হয়, যেখানে সেনা ব্যারাক থাকে সেখানে কত। শুনুন, রাজ্যকে ছাড়া রাজ্যকে না বলে কৃষাণু রাজ্যকে না বলে শুনুন না, রাজ্যের সাথে পরামর্শ না করে এটা হতে পারে না। যেখানে সেনা ব্যারাক মিথ্যা কথা হবে না,
আর্মি ক্যান্টনমেন্ট থাকে আজকে সেখানে বললে হবে না। সব জায়গায় ভারতের যে কোনো রাজ্যে যে কোনো প্রান্তে যেখানে আর্মি ক্যান্টনমেন্ট বাস, থাকে একটা দেখাও। সেখানে একটা আর্মি দেখাও, বছরে দুবার BJP করে শাসিত রাজ্যের মধ্যে exercise করে। হয়েছে। আরে বাবা উত্তরটা তো শুনুন, না, দেখাতে হবে তো। আরে উত্তরটা তো শুনুন। একটা দেখাতে সেখানে হবে। আর্মি আরে মুশকিল। বছরে দুবার করে এরকম একটা চেক করে যে কোথায় করেছে? নোটিসে তারা বেশ, 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 বেশ। কোথায় কিংবা করেছে? কতগুলো গুডস ভেহিকল কোথায় তারা করেছে? এটাকে পাবে, না, না, কোথায় ওই জন্য একটা সার্ভে করে না, মাত্র। সার্ভে কোথায় করেছে? এবং এই অভিযোগটা তার জন্য এই সময়টা বেছে নেওয়া রাজ্য হয়েছে। সরকারের পক্ষ থেকে করার সাথে সাথে ফোর্ট উইলিয়াম থেকে আর্মির পক্ষ থেকে তার ক্লারিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে। তারপরে আরে আর্মিকে যে সার্জিক্যাল স্ট্রাইক করাচ্ছে অদ্ভুতভাবে, হিসেবে সেটাকে ব্র্যান্ডিং করছো। চলে যায় এরকম চলে বলতে যায় কি থাকে, আবার? মানে আমাকে সেনাবাহিনীর দেখাও না প্রতি কোথায় হয়েছে? অসম্মান করার মতো। বিজেপি শাসিত এটা রাজ্যে অত্যন্ত কোথায় হয়েছে? নিন্দনীয়। দেখাতে হবে তো। এবং আমাকে বলতে বাধ্য হচ্ছে বিজেপি শাসিত পাটনাকে রাজ্যে কিভাবে কোথায় হয়েছে? তৃণমূল 250 টাকা করে লোক কিনে এনে ওখানে কে দাঁড় বলেছে? করিয়েছিল, এই অভিযোগটা কে বলেছে? সর্বভারতীয় চ্যানেলে কে বলেছে? দেখানো কে হয়েছে। বলেছে? আপনি প্রমাণ দেখেননি? দিতে সর্বভারতীয় হবে। চ্যানেল, সর্বভারতীয় প্রমাণ দিতে হবে, হিন্দি সত্য চ্যানেলে থাকলে। প্রমাণ করেছে। প্রমাণ দিতে হবে, যারা সত্য ছিল তারা থাকলে। প্রমাণ দিয়েছে। কেউ প্রমাণ দেয়? আপনি প্রমাণ শোনেননি কেন? আপনার প্রমাণ- সৎ সাহস নেই না, প্রমাণটা আপনার দেখার। সৎ প্রমাণ একটি দেওয়ার সৎ সাহস সর্বভারতীয় নেই। চ্যানেলে দেখেছে যে এই মিথ্যাচার পাটনাকে করছে। 250 টাকা দিয়ে তৃণমূল সম্পূর্ণ কিভাবে মিথ্যাচার করছে। ঢুকিয়েছিল। মাত্র লালু প্রসাদ বিজেপির ভোট কাছে দিয়েছিল 250 টাকা করে মিথ্যাচার পার করা হেড। ছাড়া তার কোনো দলের রাস্তা লোকেরা নেই। নিয়ে লোক এখানে বিজেপির হাজির কাছে করেছে। কোনো ভাষা নেই। অত্যন্ত লজ্জাজনক। বিজেপির কাছে আমি জানি একটাই না ভাষা আছে, মুখ্যমন্ত্রীকে কারা রাজ্যকে পরামর্শ থ্রেট করে, দিচ্ছেন, যারা দিচ্ছেন মুখ তারা খুলে চক্রান্ত মুখ্যমন্ত্রীর করে। ভালো কাজ এবং কিংবা আজকে এই কথা ডিপ্রেশন আমরা হতে বাধ্য হবে। হচ্ছি। এই যে পেটিএম এর কথা বলছি একটু, পেটিএমটা আরে আমি যে অভিযোগ করলেন সেটা চীনের থাকুন। সংস্থা। তো আজকে দাঁড়িয়ে চীনের সংস্থা যার সাথে পাকিস্তানের এমন সুন্দর একটা সম্পর্ক আছে, এই তাদের পেটিএম ব্র্যান্ডিং চীনের করছে সংস্থা প্রধানমন্ত্রী। নয়। আরে কেন? শুনুন, এরকম ভুল অভিযোগ পেটিএম করবেন কি না। প্রধানমন্ত্রীকে পে করছে নাকি? পেটিএম চীনের সংস্থা কত? নয়। পেটিএম কি এই যে প্রধানমন্ত্রী পে কি করছে? না জেনে কেন বলে আমি জানি। সংস্থাগুলো বলতো না, 100 না, মিনিট। আমি আমি একটু ওকে লেট আস ব্রিং পিস পার্থদা, ফার্স্ট। আপনি, পার্থদা, অনেকক্ষণ তুমি লড়াই একবার হয়েছে, দেখো পেটিএম কার অনেকক্ষণ সংস্থা লড়াই একটু হয়েছে। দেখো। আমি এই প্রশ্ন তুলতাম না, আমরা মূলত চেষ্টা করছিলাম যে সাধারণ মানুষের হয়রানি কিভাবে কমবে, সাধারণ মানুষের হয়রানি কত দিনে কমবে, আদৌ কমবে কিনা সেই জায়গাটাকে ধরার। এবং এটা তো ঠিক যে সাধারণ মানুষের মধ্যে একটা প্রবণতা তৈরি হয়েছে ইলেকট্রনিক ট্রানজ্যাকশনে যাওয়ার, সেটা সবার পক্ষে খুব সহজ নয়। সেটা মিডিয়াগুলো এমনকি যারা প্রবীণ, যারা হয়তো সেভাবে কম্পিউটারে সরগরম নন, আর তারা ভাবছেন যে আমি কোনো একটা ইলেকট্রনিক ট্রানজ্যাকশনে গিয়ে একটা অ্যাকচুয়ালের ভুলে 10,000 টাকার জায়গায় 10,000 টাকা চলে যেতে পারে, বা এমন কোনো ফাঁক থাকতে পারে যেখান দিয়ে। আমার প্রশ্ন হচ্ছে, আমি সাধারণ মানুষ কিন্তু উবের ওলা ইউজ করা জানে না এখনো। বহু স্মার্টফোনে কিন্তু মানুষ অভ্যস্ত নয়, সরগরম নয়। আজকে ভারতবর্ষের কত % জায়গায় প্রথম কথা আমি বলছি রাহুল, সাধারণ মানুষের সমস্যাকে তুলে ধরে তাদের কাছে কিছু বার্তা পৌঁছানো যে এইভাবে আপনার কিছু সুরাহা হতে পারে। তোমরা যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন আপনাদের টাকা দিতে পারবে, তখন তোমাদের প্রথম দিকে ভালো লাগেনি, এখন বুঝতে পারছো। এটা বলছি, সেটা হচ্ছে যে ধরুন আজকে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন দিতে আপনার দরকার মাসে, এই মাসের বেতন দেওয়ার জন্য 4,000 কোটি টাকা। কেন্দ্রীয় সরকারের বহু বিভাগ আছে, শুধুমাত্র রেলের কর্মচারীদের বেতন এবং পেনশন দেওয়ার জন্য দরকার এক মাসে 750 কোটি টাকা। এখন পর্যন্ত এই গত 10 তারিখ যবে থেকে ডিমনিটাইজেশনের পরে ব্যাংকিং কাজ শুরু হয়েছে, 13,500 কোটি টাকার মতো এখানে কারেন্সি ডিস্ট্রিবিউশন করেছে রিজার্ভ ব্যাংক। উনি যদি বলেন এই তথ্য কোথায় পেলেন, আপনি রিজার্ভ ব্যাংকে গিয়ে খোঁজ করুন। আপনার কোনো তথ্যকে ডিসপিউট করছি না, আপনি 6 মাসের যে তথ্যটা দিয়েছেন সেটাকে আপনার শোনার ধৈর্য যদি থাকে, আপনারা আমি তো আপনি আমার উনি বললেন তাই আমাকে আরেকটা ছোট্ট প্রশ্ন আছে যে আপনি যেটা বলছেন যে আমার বেতন বা পেনশন আমার অ্যাকাউন্টে জমা পড়ার পর আমি তুলতে গিয়ে যেহেতু সেই টাকার ক্যাশ ব্যাংকের কাছে নেই, আমি পাচ্ছি না। অনেক ক্ষেত্রে মানুষের অ্যাকাউন্টে টাকাটা আসেইনি, ইলেকট্রনিক ট্রান্সফারটাই হয়নি, ওটার জন্য তো ক্যাশ লাগে না, সেটাতেও কি এই কোন রকম কিছু ক্যাশ ইলেকট্রনিক ট্রান্সফার নিয়ে কোনো সমস্যা নেই। ইলেকট্রনিক অনেক কেন্দ্রীয় সরকারি কর্মচারীর পেনশন অ্যাকাউন্টে কিন্তু সেই টাকা আসেনি। মুশকিলটা হচ্ছে যে আমি বেতন পেয়েছি, আমার টাকা অ্যাকাউন্টে জমা পড়েছে, দিস ইজ মাই মানি। কোনো আইন ভারতবর্ষে নেই যে আইন দিয়ে সেই বেতনের টাকা আমি তুলতে পারবো না, এইটা আটকে দেওয়া যায়, লিমিট করে দেওয়া যায়। ভারতবর্ষে এই ধরনের কোনো আইন নেই, করা যায় না। ফলে এটা হচ্ছে ওই সার্জিক্যাল চার্জ, তো সার্জিক্যাল চার্জ এগেনস্ট ডেমোক্রেসি, সার্জিক্যাল চার্জ এগেনস্ট মাই ডেমোক্রেটিক রাইট, সার্জিক্যাল চার্জ এগেনস্ট মাই আর্নিং। উনি বলছেন পশ্চিমবঙ্গের চা বাগান এবং বিড়ি শ্রমিক, কি ব্যাখ্যা দেবেন? গুজরাট থেকে, পশ্চিমবঙ্গ থেকে যে নাকি আপনার ওই স্বর্ণ শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকরা যাচ্ছে, পরিযায়ী শ্রমিক, শয়ে শয়ে তারা সেখান থেকে ফিরে চলে আসছে, তারা বেতন পাচ্ছেন না। আজকে সমস্ত মিডিয়াগুলো দেখুন, কি জবাব দেবেন? কোনো জবাব আছে?
আমার সোর্সকে আমি বলছি, আপনি খোঁজ নিয়ে নেবেন, দায়িত্ব নিয়ে বলছি একজন কর্মচারীর প্রতিনিধি হিসাবে। আমাদের দেশের তো রিজার্ভ ব্যাংকের তো বার্ষিক প্রতিবেদন, তার যে স্ট্যাটিস্টিক্যাল ডাটা, মার্চের সময় যে ফিগার বেরিয়েছে তাতে করে হচ্ছে ওই 14 লক্ষ কোটি টাকা হচ্ছে টোটাল। যদি বিলিয়নের হিসাবে ধরেন তাহলে 22 বিলিয়ন। আমার এই 500 এবং 1000 আমার 4টে যে প্রিন্টিং প্রেস আছে এটা প্রকাশিত সত্য, তাতে 26 লক্ষ বিলিয়ন তারা নোট প্রিন্ট করতে পারে এক বছরে যদি 2 শিফটে কাজ হয়। উনি বলছেন যুদ্ধকালীন তৎপরতা, 3 শিফটে কাজ হলে ওই 6 মাসের কথাটা এসছে, এটা আমার কথা না, পৃথিবীর বহু অর্থনীতিবিদ, শুধু ভারতবর্ষের না। আমার এই পুরো বিতর্কে যাব না, আমাদের হাতে সময় শেষ। এবং অমর্ত্য সেনও বলেছেন, যদি অমর্ত্য সেন, আমি জানি এই ব্যাপারে ইতিমধ্যেই সংবাদপত্র প্রকাশিত। আমি প্রবীর বাবু এবার একদম শেষে আপনার কাছে আসি, যে মানুষ তাহলে কি করবেন? না আমি জানি না, দেখুন আরবিআই এর আরো গভর্নররা এটাকে সমর্থন করেছেন, সাকে কোট করা হচ্ছে না। ওকে, জাস্ট মানুষের পরামর্শ দিন। গতকাল এনডিটিভি কে বলেছেন উনি ক্যাপিটালিজমেই বিশ্বাস করেন না, ক্যাপিটালিস্ট স্ট্রাকচারে আমার সাধারণ মানুষকে হয়রানির শিকার না হওয়ার জন্য কি করতে হবে? এই দেখুন, যেটা হয়ে গেছে সেটা হিস্ট্রি, এইটার ভালো জিনিসটাও বুঝতে হবে, যেটা ভুগছি আমরা সেটাও বুঝতে হবে। যত সংখ্যক বেশি ইনভয়েস হবে তত বেশি ট্যাক্স কালেকশন হবে, তত বেশি ট্যাক্স কালেকশন হবে। ফিসকাল ডেফিসিট যেটা আমাদের রয়েছে নিয়ারলি 4%, 6 লক্ষ কোটি টাকা, সেটা গ্যাপটা ব্রিজ হবে। আগামী দিনে আমি চাইবো বেনামি 2016-তে যাতে আরও বেশি করে টাকাগুলো ধরা পড়ে, আমাদের বিত্তীয় ঘাটতিটা যাতে পূর্ণ হয়। 1, 2, সাধারণ জনগণ অলরেডি যেটা ভোগার কিন্তু ভুগে নিয়েছেন। আগামী দিনে আমার মনে হয় ওয়ান্স ইট গেটস, আজকেই পেপারে আছে 120 জন বায়ু সৈনিক কলাইকুণ্ডা বায়ু স্টেশন থেকে শালবনী প্রিন্টিং প্রেসে ওভারনাইট কাজ করার জন্য লাগানো হয়েছে। তার মধ্যে টেকনিক্যাল নন টেকনিক্যাল দুটো ভাগে ভাগ করা হয়েছে। এই ধরনের প্রোঅ্যাক্টিভ বলা যাবে না, এই ধরনের যে মেজারগুলো নেওয়া হচ্ছে, আগামী দিনে কিন্তু ধীরে ধীরে আমরা নর্মালসিতে ফিরে আসব। আমরা এই জিনিসগুলো ভুলে যাব। আমাদের যেটা মনে রাখতে হবে কি করে আমাদের দেশটা এগোবে। এবং আপনাদের এটাও বলে রাখি, এখন থেকে 18 থেকে 24 মাস বাদে আমাদের জিডিপি কিন্তু এখান থেকে 30%, আই মিন 5% প্লাস 30 to 40%, 7-8%-এর উপরে চলে যাবে। 3 ট্রিলিয়ন। আজকে মনে করুন তো, আমেরিকার 16 ট্রিলিয়ন ইকোনমি, চায়নার 9 ট্রিলিয়ন ইকোনমি, ভারতবর্ষের অনলি 2.4 ট্রিলিয়ন ইকোনমি। এত বড় একটা দেশ কেন? কারণ অ্যাকাউন্টিংই তো হচ্ছে না। এই যে ভালো ভালো জিনিসগুলো, এগুলো নো 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 নট এট অল মরবে। শুরুতেই তো বলেছি হোমওয়ার্ক নট এট অল, হোমওয়ার্কের অভাব ছিল, রাহুল দা হোমওয়ার্কের অভাব ছিল, এটা তো স্বীকার করে নেওয়া হচ্ছে না। কিন্তু তার জন্য আপনারা এই অ্যামনেস্টি স্কিম নিয়ে আসা হবে, আমাদের কালোবাজারের লোককে বলা হবে 50% নিয়ে আসো, আমাদের হাতে সময় শেষ। এখন একটাই জিনিস দেখার এই পর্যায়ে, বিতর্ক অনেক থাকবে, বিতর্ক আবার নতুন কিছু তৈরি হবে, হয়তো পুরনো কিছু বিতর্কের অবসান হবে, কিন্তু এই মুহূর্তে একটাই জিনিস দেখার যে আমাদের যে সারাদিনের দৈনন্দিন কাজকর্মের যে অভ্যেস, সেই অভ্যেসে বদল আনতে হবে বলে প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন, সেখানে আদৌ তিনি কতটা সাড়া পান, আমরা আদৌ কতটা নিজেদের বদলাতে পারি। আজকে আমাদের পোস্ট এডিটের সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে, রাহুল, প্রবীরবাবু, কৃষাণু, প্রদীপবাবু, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরও। দেখছিলেন আমাদের আজকের পোস্ট এডিট। দেখতে থাকুন নিউজ টাইম।